বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমবেডেড সিস্টেম কোর্সের প্রথম ক্লাস আমরা করতেছি। এটার কোর্স নম্বর হলো সিএসসি 6606। এটা এই বছরই প্রথম নিচ্ছি আমি অবশ্য। এটা আমারও কিছুটা আগ্রহ আছে, আবার এটার ব্যাপক ব্যবহারও আছে, এই জন্য এমবেডেড সিস্টেমটা আমি ইচ্ছে করে এবার নিলাম। এনিওয়ে উই শ্যাল লার্ন, যেহেতু কোনো টেক্সট বই এমনি আমি নজরে আসেনি। আমরা ম্যাটেরিয়াল আমি সাপ্লাই করব, কোনো অসুবিধা নেই। তারপরে যদি কিছু ম্যাটেরিয়াল অনলাইন থেকে আপনাদের করতে হয় তাহলে সেগুলা ইউ ক্যান কালেক্ট। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমি স্ক্রিন শেয়ারিং শুরু করলাম। আজকে ইন্ট্রোডাক্টরি কথাবার্তাই বলবো এবং ক্লাস আজকে বেশিক্ষণ নেব না, 12টা পর্যন্ত নেব হয়তো, বা কতক্ষণ নেব। আগে একটু প্রিলিমিনারি ডিসকাশন করে নেই। সেটা হলো এই লেকচারটা প্রত্যেক মঙ্গলবারে হবে। যদি কোনো মঙ্গলবারে ছুটিতে থাকি তাহলে সেটা আগে জানিয়ে দেব এবং সেটা ইমেলের মাধ্যমেই জানাবো, ঠিক আছে? যদি কখনো ক্লাস সাসপেন্ড হয়, যেহেতু এখন তো আর নাই। আচ্ছা, আমি একটু আপনাদেরকে মিউট করে দিলাম সবাইকে। তো মিটিং আইডি তো তোমরা পেয়ে গেছো, আর আমার ম্যাটেরিয়াল গুলা এই যে আমার একটা গুগল সাইটস আছে, ওইখানে ডুয়েট কারেন্ট কোর্স নামে একটা মেনু আছে, সেইটার আন্ডারে এই কি বলে যে সিএসসি 6606 এমবেডেড সিস্টেম নামে এখানে ম্যাটেরিয়াল আপলোড করা আছে। আর এই যে লেকচারটা যেটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে লেকচার পাওয়া যাবে। যদি বাই চান্স কেউ ক্লাস মিস করে তো সে সেখান থেকে করতে পারবে। বাট এই যেহেতু এই যে আমাদের অনলাইনে ক্লাস হলেও এই ক্লাসটা কিন্তু নর্মাল হাই স্কুল কলেজের মতো ক্লাস না, এটা রিয়েল টাইম এনভায়রনমেন্টে স্টুডেন্ট ওই তার এন্ডে সে প্রেজেন্ট থাকতে হবে এবং ইন্টারাকশন হবে, সেই ইন্টারাকশনে ইন্টারাক্টিভ থাকতে হবে, তাহলে তাকে অ্যাটেন্ড, সে প্রেজেন্ট এটা বলা যায়। তারপরেও যেহেতু আমাদের ইন্টারনেট কিছুটা প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টের এন্ডে কারেন্ট চলে গেছে অথবা নেটওয়ার্ক ফেলিওর হয়েছে, এটা ডুয়েটও অনেক সময় হয় হঠাৎ সাডেনলি, তো সেগুলা তো হতেই পারে। তবে এমনি আন্ডার গ্রাজুয়েটের যে ক্লাস দিচ্ছিলাম, তো সেটা খুব খারাপ হচ্ছে না, মোটামুটি ভালোই হচ্ছে। আমরাও আস্তে আস্তে লার্ন করছি, লেকচার গুলা দেওয়া এবং ইয়ে করা, সেটাও আস্তে আস্তে স্টুডেন্টরাও আস্তে আস্তে এনজয় করছে। আচ্ছা, আর মোটামুটি ইভ্যালুয়েশন প্ল্যান হলো ক্লাসের অ্যাটেন্ডেন্সের কিছু মার্ক থাকবে, হোমওয়ার্ক দেব, ক্লাস টেস্ট কুইজ যদি নেওয়া যায় আমরা সেটা নেব, কোনো টার্ম প্রজেক্টের প্ল্যান আছে, আর ফাইনাল এক্সামে মার্ক, এরকম বিভিন্ন মার্ক বন্টন থাকবে। যেহেতু এই কোভিড এর কারণে ফাইনাল এক্সাম কুইজ এগুলো এখনো শিডিউল করা যায়নি। যদি কোনোভাবে করা যায় তাহলে দু একটা কুইজ হয়তো বা নিতে পারি, না নিলে হোমওয়ার্ক অথবা টার্ম প্রজেক্টের মাধ্যমেই আমরা ইভ্যালুয়েশন এবং ক্লাসের অ্যাটেন্ডেন্সটাই আমি মূলত ইম্পর্টেন্স দেব। আর পরে ফাইনাল এক্সাম যখন হবে তো সেই ফাইনাল এক্সামেও অ্যাটেন্ড করতে হবে, সেটা যখন হয় তখনই অ্যাটেন্ড করতে হবে। তো এমবেডেড সিস্টেম কি জিনিস, তার চ্যালেঞ্জটা কি এবং কি ধরনের টেকনোলজি ইউজ হয়, সেই ধরনের কিছু প্রিলিমিনারি নলেজ আমরা দেব। নর্মালি আমরা কম্পিউটার বলতেই বুঝি কি, ডেস্কটপ অথবা ল্যাপটপ, নাহলে মেইন ফ্রেম অথবা সার্ভার, এইটাই ইন জেনারেল কম্পিউটার বলতেই সবাই মনে করে যে এইগুলাই কম্পিউটার। কিন্তু কম্পিউটারের ইতিহাস বলে এই যে আইবিএম মানে কি, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তার তার মানে এই কম্পিউটারের উৎপত্তি হলো বিজনেসের জন্য। আরেকটা কম্পিউটার উৎপত্তির মূল কারণ হলো সায়েন্টিফিক রিসার্চ।
অর্থাৎ সায়েন্টিফিক রিসার্চ অথবা বিজনেস অথবা ইন্ডাস্ট্রিয়াল কোনো অ্যাপ্লিকেশন, এই প্রথম যে কম্পিউটারের যে চিপ বা তৎকালীন যে 4004 মাইক্রোপ্রসেসর তৈরি হয়, সেটাকে মাইক্রোপ্রসেসর, জেনারেল পারপাস মাইক্রোপ্রসেসর না বললে যদি আমরা বলি যে এটা এটা একটা স্পেশাল পারপাস প্রসেসর ছিল ফর সাম পারপাস, ক্যালকুলেটরের জন্য অথবা কোনো মেশিন কন্ট্রোলের জন্য, তাহলে সেইটা কিন্তু অনেকটা স্পেশাল পারপাস হয়ে গেল। এই পিসির কনসেপ্টটা আসে অনেক পরে, যখন দেখলো যে এইটাকে কেমনে জেনারেলাইজ করা যায় সাধারণ পিপল অথবা অনেক প্রফেসরস আছে যারা কম্পিউটার ইউজ করতে চায়, অথবা অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যারা কম্পিউটার তাদের দরকার অথবা তাদের হবি আছে, তারা অনেক টাকা দিয়ে হলেও স্পেশালি অর্ডার করেই প্রথম এই কম্পিউটারের ডেস্কটপ পিসি বানিয়ে দেওয়া হয় তাদের জন্য স্পেশালি, যার ওই ইয়ে থাকবে, ডিসপ্লে থাকবে, কিবোর্ড থাকবে, এরকম। তো এইগুলাকেই বোঝায়, কিন্তু আরেকটা কম্পিউটিং সিস্টেম আছে যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটা হলো এমবেডেড সিস্টেম বা এমবেডেড প্রসেসর। তো এমবেডেড সিস্টেমস হলো কম্পিউটিং সিস্টেমস এমবেডেড উইদিন ইলেকট্রনিক ডিভাইসেস। তার মানে কোন ডিভাইসের মধ্যে যখন কোনো কন্ট্রোলিং সিস্টেম থাকে বা কম্পিউটিং সিস্টেম থাকে, তখনই তাকে আমরা এমবেডেড বলি। এখন একবারে হার্ডলি মানে এটা ডিফাইন করা একদম ডিফিকাল্ট, কারণ এখন এমন কোন মেশিন নাই যেখানে আমাদের এই এমবেডেড প্রসেসর নাই। হ্যাঁ, যদি 1 মিলিয়ন ডেস্কটপ বিক্রি হয়, তাইলে 50 মিলিয়ন অথবা 5 বিলিয়ন এরকম বিলিয়ন বিলিয়ন তোমার এমবেডেড প্রসেসর বিক্রি হয়। বিকজ আমরা একটু পরে আরেকটা স্লাইডে দেখবো যে কোথায় কোথায় এগুলোর ব্যবহার। তুমি যে ক্যামেরা দেখো, এটা স্পেশাল পারপাস প্রসেসর এখানে ইউজ হয়। তারপর অটোমেটিক যে ওয়াশিং মেশিন আছে, অটোমেটিক ওভেন আছে, এইখানেও স্পেশাল কন্ট্রোলার ইউজ হয়, সেটাও স্পেশাল পারপাস প্রসেসর বা স্পেশাল পারপাস কন্ট্রোলার বলা যায়। এগুলাকে এমবেডেড সিস্টেম বলে। বা হাউস হোল্ডেও অনেকে যে স্যামসাং এর তোমার ফ্রিজ করছে, যেখানে মনিটর থাকবে, সেখানে ইন্টারনেটে কানেকশন থাকবে, সেখানে ইউটিউব দেখা যাবে, মানে এত দূর পর্যন্ত তারা আগায় গেছে। মানে তোমার ইয়ে মানে ফ্রিজও হইলো তোমার ইন্টারনেটের সাথে কানেক্টেড, এবং তার অনেক সিস্টেম দূর থেকে কন্ট্রোল করা যাবে, এরকম। অর্থাৎ হাউস হোল্ড, ওগুলাকে বলা হয় হোম নেটওয়ার্কিং। এই একটা ইয়ে দেখো, অ্যান্টি লক ব্রেক, গাড়িতে যে অটোমেটিক ব্রেক আছে, অ্যান্টি লক ব্রেকস আছে, সেইখানেও এই কন্ট্রোলার ইউজ হয়। অটো ফোকাস ক্যামেরা, যে ক্যামেরাতে অটোমেটিক ফোকাস হয়ে সে অবজেক্টকে ডিটেক্ট করতে পারে, সেখানে ইউজ হয়। অথবা নরমাল যে ডিজিটাল ক্যামেরা, সেইখানেও তোমার স্পেশাল পারপাস প্রসেসর ইউজ হয়। অটোমেটিক টেলার মেশিন, এটিএম যেটা, সেখানে তো পুরাটাই কম্পিউটারের মতোই। তো সেইগুলাকে তোমার স্পেশাল পারপাস, নরমাল ডেস্কটপের মতো না, ওইখানে স্পেশাল পারপাস তুমি বাটন দিয়ে, ওই ভিতর যে বাটন আছে সেগুলো দিয়ে, অথবা অন স্ক্রিন দিয়ে তখন কি করা যায়, ইনফরমেশন দেওয়া যায়। অটোমেটিক টোল সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে কিনা জানি না কোথাও, কিন্তু কোরিয়াতে যে সমস্ত টোল প্লাজা ছিল, সেখানে দুইটা রাস্তা ছিল। যারা ক্যাশ পেমেন্ট করতে চায় তাদের রুট আলাদা, তারা যে গেট দিয়ে যাবে, আর যারা সেলফ পেমেন্ট করবে, কার্ড দিয়ে পেমেন্ট করবে এবং সেদিক দিয়ে যাবে, তখন ওই গাড়িটা ওইখানে গেলেই ক্যামেরা দিয়ে এটা কোন সাইজ, কত টাকা, সব ওইখান থেকে অটোমেটিক কেটে নিবে। এমনকি কিছু কিছু কার্ড ওই স্পেশাল ফর টোল সিস্টেমের জন্য, ওই কার্ডটা গাড়ির সামনে অর্থাৎ ড্রাইভারের সামনে রেখে দিলে এবং 30 কিলোমিটার স্পিডে যদি ওইটার পাশ দিয়ে চলে যায়, তাহলে সে অটোমেটিকই টাকা কেটে নিবে। তখন আর ওই গাড়িকে ব্রেক করতে হবে না। কিন্তু যাদের ওই সিস্টেম নাই, তারা টাকা ক্যাশ টাকা দিলে তখন তার গাড়িটা, কিন্তু তার গাড়িটা ক্যামেরাতে ধরা পড়ে এবং ইটি সহ রিসিপ্ট তখন দিয়ে দেওয়া হয়। অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম,
অটোমেটিক কিছু ট্রান্সমিশন আছে, মানে যে গাড়ির যে ইয়ে হয় গিয়ার চেঞ্জ, এগুলো কিছু অটোমেটিক ট্রান্সমিশন আছে। অ্যাভিওনিক সিস্টেম মানে তোমার বিমানের যত 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 রকমের ডিভাইসেস আছে সেগুলোতে পুরাটাই এরকম হাজারো হাজারো এরকম কন্ট্রোলার আছে। ব্যাটারি চার্জারসও অটোমেটিক, দেখো চার্জ কমপ্লিট হয়ে গেলে সে তোমাকে মেসেজ দিচ্ছে হাউ ইট ক্যান ডু। তারপর ক্যামকোডার, সেলফোন বেজ স্টেশন, কর্ডলেস ফোন, ক্রুজ কন্ট্রোল, অনেক মেশিন পত্র এবং তোমার ওই যে মিসাইল এবং অনেক কিছু, তারপরে জাহাজের কন্ট্রোল এগুলা। তারপরে কার্বসাইড চেক ইন সিস্টেম, এইটা ঠিক জানা না এটা কি বলছে। তারপরে ডিজিটাল ক্যামেরা যেটা আমরা এই করলাম। ডিস্ক ড্রাইভস, এই ডিস্ক ড্রাইভটার মধ্যে কন্ট্রোলার সিস্টেম আছে, সেখানেও কিছু স্পেশাল পারপাস প্রসেসিং আছে যেটা কি ডাটা ডাটা প্রসেস করতে পারে, ডাটা ট্রান্সফার করতে পারে হার্ড ডিস্ক থেকে নিয়ে বা ফ্ল্যাশ ড্রাইভ থেকে নিয়ে সে ডাটা তাকে মেমোরিতে বা অন্য কোথাও ট্রান্সফার করতে পারে। ইলেকট্রনিক কার্ড রিডার, এটা তো আমরা বুঝি, কার্ড রিডার। ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, যত যন্ত্রপাতি আছে। ইলেকট্রনিক টয়েস এন্ড গেমস, সেখানেও কন্ট্রোলার। ফ্যাক্টরি কন্ট্রোল, অনেক মেশিন পত্র তোমরা জানো যে সেগুলাতে অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার আছে, পিএলসি কন্ট্রোল, সেখানেও এই স্পেশাল পারপাস প্রসেসর দিয়ে এই মেশিন গুলাকে কন্ট্রোল করা হয়। ফ্যাক্স মেশিন, ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফায়ার, তারপরে এই হোম সিকিউরিটি সিস্টেম, লাইফ সাপোর্ট সিস্টেম, যত আছে এগুলো সবই হলো, এগুলাকে সবগুলাকে এমবেডেড সিস্টেম বলে। তারপরে মডেম, এমপেগ, ডিকোডার, নেটওয়ার্ক কার্ড, ল্যান কার্ড, যেটা নেটওয়ার্ক যত সুইচ এবং রাউটার আছে সব। তারপর অনবোর্ড নেভিগেশন সিস্টেম সেটা। তারপরে পেজার্স, তারপর ফটোকপিয়ার্স, পয়েন্ট অফ সেল, পিওএস মেশিন যেগুলা ওই যে দোকানে যেগুলা টাকা পয়সা পেমেন্ট সেগুলা। পোর্টেবল ভিডিও গেমস, প্রিন্টার, তারপর স্যাটেলাইট ফোনস, তারপর স্ক্যানার, স্মার্ট ওভেনস এন্ড ডিশওয়াশার্স, স্পেস রেকগনাইজার্স, স্টেরিও সিস্টেম যেগুলা ডিজিটাল স্টেরিও সিস্টেম, টেলিকনফারেন্সিং, এই যে যেটা আমরা ইউজ করতেছি, অনেক আগে থেকে যেগুলো ইউজ করতো সেখানে টেলিকনফারেন্সিং হতো। আমাদের এইটার নাম তো ভিডিও কনফারেন্সিং, আগে টেলিকনফারেন্সিং হতো সেটা এবং বর্তমানে ভিডিও কনফারেন্সিং পুরোটাই তো স্পেশাল। এই জুমের স্পেশাল ডিভাইসও ইউজ হয়, যেমন আমাদের বিভাগের পাশে যে ভার্চুয়াল ক্লাসরুম সেখানে এবং ওই কিছু কিছু ইয়ে আছে, সেটা হলো যে ইয়ে টেলিফোন আছে না, আইপি ফোন, সে আইপি ফোন সেই তার যে কন্ট্রোল সিস্টেম সেইটাও তার মাধ্যমে টেলিকনফারেন্সিং করা যায় এবং টেলিফোন আদান প্রদান করা যায়। টেলিভিশন বলতে এই তোমার ইয়ে ডিজিটাল টেলিভিশন, যেটা সরি ইয়ে স্মার্ট টিভি আছে। স্মার্ট টিভি ছাড়াও এখন বড় যে টিভি গুলা, সেগুলা আসলে ছোট ছোট তোমার কি বলে ডিসপ্লের সমন্বয়ে, তো সেইটাগুলোকে কন্ট্রোল করার জন্য সেখানে মাইক্রোপ্রসেসর থাকে, যেটা এই ভিডিও বা এই যে এই সমস্ত বিষয় নিয়ে আসে এই স্পেশাল পারপাস প্রসেসর। তারপর সেফ ট্র্যাকিং, তারপরে টিভি সেট টপ বক্স, তারপরে ভিসিআর ডিভিডি প্লেয়ার্স এর মধ্যেও এরকম মাইক্রো কন্ট্রোলার ছিল, এখন তো এগুলা কমে গেছে। ডিভিডি এখনো আছে হয়তো, ভিসিআর তো এখন নাই বললে চলে। ভিডিও গেম কনসোলস, ভিডিও ফোনস, ওয়াশার্স এন্ড ড্রায়ার্স, আরো অনেক জিনিস যেগুলা এখন স্মার্ট ওয়াচ, মানে থাউজেন্ডস এন্ড মিলিয়নস এন্ড মানে যন্ত্রপাতি যেগুলাতে এমবেডেড সিস্টেম ইউজ হচ্ছে। সাম কমন ক্যারেক্টারিস্টিক্স অফ এমবেডেড সিস্টেম, প্রথম হলো যে মেইনলি এটা টার্গেট হলো যে এটা একটা সিঙ্গেল প্রোগ্রাম, রিপিটেডলি এটা এক্সিকিউট হয়। যেমন ক্যামেরার কাজ কি, একটা ছবিকে অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটালে কনভার্ট করে আবার এটাকে ডিসপ্লে করছে এবং যদি স্ন্যাপশট নেই তাহলে সেটাকে স্টোরও করছে। একটা সিঙ্গেল ফাংশন, তাহলে টাইটলি কনস্ট্রেইনড। এই
এমবেডেড প্রসেসর গুলোর মধ্যে একটা ব্যাপক রকমের কনস্ট্রেন্ট আছে, একটা রুলস এন্ড রেগুলেশনস আছে, যেগুলোর প্রাইস যত কম হবে সে তত বেশি সাস্টেইন করতে পারবে, সেই কোম্পানি যত প্রাইস কমে সে বিক্রি করতে পারবে। তো যেহেতু বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ইউজ করে মানুষ বিভিন্ন বিভিন্ন ডিভাইসে, তো তারা লট ধরে মিলিয়ন মিলিয়ন তারা কিনে নেয়, তো যেটা লো প্রাইস পাবে তারা সেখান থেকে নেয়। তারপরে লো পাওয়ার, এখানে পাওয়ারের ব্যাপার থাকে, যেহেতু গুলা এই স্মার্টফোনের কথাই যদি ধরো তাহলে এখানে লো পাওয়ারের কনসেপ্টটা অত্যন্ত জরুরি। তারপরে স্মল হতে হবে, এরিয়া এবং হাইট এই সব দিক দিয়ে এটা যাতে অ্যাজ স্মল অ্যাজ পসিবল, এবং এটার মধ্যে একটা কনস্ট্যান্টও থাকে, এর চেয়ে বড় হতেই পারবে না এরকম। এবং যত যার পারফরমেন্স যত বেশি হবে তার সে তত বেশি ইয়ে থাকবে। তার মানে লো কস্ট, লো পাওয়ার, স্মল সাইজ এন্ড হাই পারফরমেন্স, এইগুলা হলো কনস্ট্রেন্ট। রিঅ্যাক্টিভ এন্ড রিয়েল টাইম ইস্যু, সেটা হলো কন্টিনিউয়ালি রিঅ্যাক্টস টু চেঞ্জ ইন দ্য সিস্টেমস এনভায়রনমেন্ট। এখন তুমি একটা স্পেশাল এমবেডেড সিস্টেম ডিজাইন করলা, কিন্তু আরেকজন আরেকটা এনভায়রনমেন্ট ইউজ করবে, তখন আর তোমার ওই আগের যে ডিজাইনটা ছিল সেটা হয়তো কাজ নাও করতে পারে, হয়তো সামান্য কিছু চেঞ্জও ইন্টারাকশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে এই যে এমবেডেড প্রসেসর যেটা হয়, তো সেখানে এমবেডেড সিস্টেমে সেখানে তোমার কি করতে হয়, সেখানে কিছু চেঞ্জ করতে হয়। তার মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার টাইটলি এমন ভাবে কাপল যাতে কন্টিনিউয়াসলি চেঞ্জ করা যায়, ইমপ্রুভ করা যায় এবং অ্যাডাপ্ট করা যায়, তার জন্য ব্যবস্থা থাকে। মাস্ট কম্পিউট সার্টেন রেজাল্টস ইন রিয়েল টাইম উইদাউট ডিলে। অর্থাৎ যেহেতু রিয়েল টাইম, যেমন ভিডিও ক্যামেরা, এখন যে সরি সিসিটিভি ক্যামেরা যেটা, এটা রিয়েল টাইম ইনফরমেশন কালেক্ট করছে, এই যে এখন আমরা কথা বলছি এইটাও রিয়েল টাইম হচ্ছে উইদাউট ডিলে। হ্যাঁ, তো এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, এটা ডিজিটাল ক্যামেরার একটা তোমার কি বলে ব্লক ডায়াগ্রাম। এই যে ধরো এটা হলো লেন্স, সিসিডি একটা টেকনোলজি, চার্জ কাপল ডিভাইস। এটা হলো হুইচ ইজ এ ট্রানজিস্টরাইজ লাইট সেন্সর অন ইন্টিগ্রেটেড সার্কিট, মানে এমন সার্কিট যেটা এই যে লাইট থেকে সে সিগন্যাল জেনারেট করে, ডিজিটাল সিগন্যাল জেনারেট করে। তারপর সিসিডি প্রি প্রসেসর, ওই সমস্ত ওই যে ভিডিও, যেহেতু ভিডিও এবং পিকচার এবং অডিও এগুলাকে প্রি প্রসেস করতে হয়। তারপর পিক্সেল কো প্রসেসর, তারপর এগুলো আবার জেপেগ কোডার, মাইক্রো কন্ট্রোলার, মাল্টিপ্লায়ার এবং অ্যাকুমুলেটর, ডিএমএ কন্ট্রোলার তো তোমরা জানো। ডিসপ্লে কন্ট্রোলার, যেহেতু ওই যে যেটা হলো সেই ডিসপ্লে কন্ট্রোল হয়ে এলসিডি কন্ট্রোল হয়ে এটা ডিসপ্লে হয় এখানে। ডিজিটাল টু অ্যানালগ, যে 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 এটা আসলো, যে ভিডিও বা পিকচারটা আসলো সেটা আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এবং এই কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল হয়। আর ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার থাকে। আইএসএ বাস ইন্টারফেস, তাহলে তার কিছু কমিউনিকেশনের জন্য বাস থাকে এবং মেমোরির সাথে কমিউনিকেট করতে হয়। তাহলে এই এই ক্যামেরার যে প্রসেসিংটা, এটা কিন্তু স্পেশাল পারপাস হলো এই যে মাল্টিপ্লায়ার বা অ্যাকুমুলেটর যেটা, এটা কিন্তু অনলি ফর দিস। তার মানে এই যে এটাকে ডিএসপি বলা যায়, ডিজিটাল সিগন্যাল প্রসেসর বলা যেতে পারে, তাই না? এখানে যে প্রসেসিংটা হচ্ছে সেখানে কিন্তু কোনো জেনারেল অন্য কোনো কাজ কিন্তু হচ্ছে না। আমরা আহ, আহ, তোমার হ্যাঁ, এই যে স্মার্টফোনে যে ডিজিটাল ক্যামেরা, যখন সে ক্যামেরার কাজ করে তখন হয়তো এই ধরনেরই প্রসেসিং হয়, হয়তো কিছু কিছু প্রসেসিং আমাদের এখানে যে মাইক্রো প্রসেসর সেটা দিয়ে কাজ করে, কিন্তু বাট তার যে প্রসেসিং কনসেপ্ট সিকোয়েন্স সেটা হয়তো সেম। প্রসেসরটা জেনারেল পারপাস প্রসেসর, আর ভিডিওর জন্য স্পেশাল কোনো ভিডিও থাকতে পারে, আমরা পরে যখন এই এমবেডেড প্রসেসর নিয়ে আলোচনা করব তখন আমরা ডিটেইলস জানবো। ডিজাইন চ্যালেঞ্জ, অপটিমাইজিং ডিজাইন মেট্রিক্স। তো তাহলে এখানে যেহেতু কিছু চ্যালেঞ্জ আছে, যেহেতু প্রাইস, পারফরম্যান্স, তারপরে লো পাওয়ার, এই সমস্ত কনস্ট্রেইন্ট আছে, তো সেহেতু এখানে ডিজাইন গুলো কনস্ট্রাক্ট এন্ড ইমপ্লিমেন্টেশন উইথ ডিজায়ার্ড ফাংশনালিটি, এটা হলো প্রথম, যে সেটা যে মেশিনটা যে যে কাজের জন্য এই এমবেডেড প্রসেসর
প্রসেসরটা ডিজাইন হয় সেটা যাতে তার ফাংশনালিটি যেন প্রপার থাকে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কি ডিজাইন চ্যালেঞ্জ, সাইমালটেনিয়াসলি অপটিমাইজ নিউমেরাস ডিজাইন মেট্রিক্স। এই বিভিন্ন ডিজাইন মেট্রিক্স গুলোকে সবসময় অপটিমাইজ করতে হয় টাইম টু টাইম, যাতে বেস্ট রেজাল্ট দেয়। ওই যে বললাম যে যদি কস্ট এবং অনেক কিছু কমাইতে হয়, তাহলে এখানে সবচেয়ে অপটিমাইজ ইয়ে করতে হয়, ডিজাইনটা করতে হয়। ডিজাইন মেট্রিক এ মেজারেবল ফিচার অফ দ্য সিস্টেমস ইমপ্লিমেন্টেশন অপটিমাইজ ডিজাইন মেট্রিক্স ইজ এ কি চ্যালেঞ্জ। তার মানে এই ডিজাইন মেট্রিক গুলা সিস্টেম ইমপ্লিমেন্টেশনের যে করতে গিয়ে ওই সমস্ত মেট্রিককে ফলো করে হয়তো রিভাইজ করা হয় যে এই প্রসেসে যদি আমাদের এবং এত ইউনিট যদি তৈরি করা হয় তাহলে সবচেয়ে অপটিমাম ই করবে, কি বলে, অপটিমাম প্রফিটও হবে। শুধুমাত্র তো সার্ভিস দিলে হবে না, বিজনেস হতে হবে সেখানে। কমন মেট্রিক কি কি আছে? ইউনিট কস্ট, ওই যে যেটা বলছিলাম যে কস্টের একটা ব্যাপার, এবং ইউনিট কস্টের সাথে কিছু এটা হলো ইউনিট কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট অফ ইচ সিস্টেম এক্সক্লুডিং নন রিকারিং কস্ট, যেটা হয়তো একটা একটা ফিক্সড কস্ট আছে, সেইটা এক ধরনের কস্ট, সেটা বাদ দিয়ে শুধু এই ইউনিটটা বানাইতে কত টাকা খরচ হলো সেটা এক ধরনের বিষয় থাকে। নন রিকারিং কস্ট, এটা হইলো নন রিকারিং ইঞ্জিনিয়ারিং কস্ট, অর্থাৎ ওয়ান টাইম কস্ট, যেমন এস্টাবলিশমেন্ট, একটা বিল্ডিং বানাইতে হবে, যন্ত্রপাতি কিনতে হবে, এগুলো হলো নন রিকারিং। একবার কিনলে হয়তো 10 বছর যাবে, তাহলে সেগুলোকে নন রিকারিং বলে। সাইজ দি ফিজিক্যাল স্পেস রিকোয়ার্ড বাই দি সিস্টেম, তখন বলাই থাকে কোন সিস্টেম যখন ডিজাইন হয় তখন বলে দেয় যে আমাদের এই এই জায়গার মধ্যে এই সাইজের মধ্যে আমাদের ওই চিপটাকে ডিজাইন করতে হবে, তখন ওই ওই কনস্ট্রেন্টটা থেকে যায়। এটা হলো সাইজের বিষয়। পারফরম্যান্স, পারফরম্যান্স সেটা বললাম যে এটা যে হাই পারফরম্যান্স উইথ লো কস্ট, এটা একটা অলওয়েজ অলওয়েজ একটা কি বলা যায় কনফ্রন্টেশন, যে পারফরম্যান্স হাই চাই উইথ লো কস্ট। তো এখন নতুন আরেকটা চ্যালেঞ্জ বর্তমানে চলছে, সেটা হলো পাওয়ার। যেহেতু আগে শুধুমাত্র ডেস্কটপ চলতো বা সার্ভার চলতো, সেটার সাথে তো পাওয়ার, ফিক্সড পাওয়ার কানেক্টেডই থাকে, কিন্তু বর্তমানে দেখো ব্যাটারি পাওয়ার সিস্টেম, ব্যাটারি পাওয়ার প্রসেসর সিস্টেম, তো সেখানেই এই তোমার এই পাওয়ারটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, আমি একবার চট্টগ্রাম গেছি চুয়েটে। তো আমাকে যে বিমানের টিকিট কেটে দিছে সেটা হলো, আমার কথা ছিল আজকে যাব, আজকেই বিকালে ব্যাক করব, কারণ পরের দিন ডুয়েটে পরীক্ষা ছিল, আমি তখন ডিপার্টমেন্টাল হেড ছিলাম। তো বিমানবন্দরে এসে দেখি, যখন ওই আমার টিকিট সার্চ করে দেখতেছে, সার্চ করে খুঁজে পায় না। অথচ আমাদের ডুয়েটেরও নজরুল স্যার ছিলেন আমাদের, আরো কয়েকজন গেস্ট ছিল যারা এটা আসছিল, তো তারা সব বিমানে উঠে গেছে, কিন্তু আমি আমার টিকিটই খুঁজে পাচ্ছে না। খুঁজতে 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 পাওয়া গেল যে আমার টিকিট তো ভুল হয়ে গেছে, সেটা হলো এই মাসের 23 তারিখ না, গেছিলাম ফেব্রুয়ারিতে, সরি জানুয়ারিতে গেছিলাম 23 তারিখে, সেটা রিটার্ন টিকিট ভুল ক্রমে করা ছিল ফেব্রুয়ারি 23 তারিখে রিটার্ন। এখন আমাকে আসতেই হবে, প্রশ্ন কাউকে দিয়ে যায়নি, মানে একটা জটিল সিচুয়েশন। এনিওয়ে, তারপরে আহ, অনেক কষ্টে এক পিয়ন আমাকে বলল, ইউএস বাংলা এয়ারলাইন্স এর, তো তারা বলল যে আপনি স্যার ওয়েট করেন, এই একজন যাত্রী সাধারণত এই 200 জনের মধ্যে বা 150 জনের মধ্যে 1-2 জন অনেক সময় আসে না, এটা লাস্ট মুহূর্তে জানা যায়, 10 মিনিট 5 মিনিট আগে জানা যায়। তো সত্যি জানা গেল যে 3 জন যাত্রী আসবে না, কিন্তু টিকেটের দাম মনে করো 3,500 টাকার টিকিট ছিল, সেইটা আহ আরো এক্সট্রা 5,500 টাকা দিলাম, 3,500 প্লাস আরো 5,500, মানে প্রায় 8,000, 8,500, 9,000 টাকা টাকা দিয়ে সেই পরে সেই এই বিপদে যে পড়ছি, আমার টেলিফোনটা বন্ধ হয়ে গেল, চার্জ নেই। তো তার মানে পাওয়ারটা কত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো, তা যে আমার এই মানে আমি কোনো কমিউনিকেট করতে পারতেছি না, মানে কোথাও কমিউনিকেট করতে পারতেছি না, চার্জ দিব সময় নাই, এখন বিমান ছেড়ে দিচ্ছে, নাইলে তো কেমনে যাবো। এনিওয়ে,
Anyway, the flexibility, the ability to change the functionality of the system without incurring heavy non-recurring engineering cost. এটার ফ্লেক্সিবিলিটি থাকতে হয়, ডিজাইন ফ্লেক্সিবিলিটি থাকতে হয়, যাতে কোনো ডিমান্ড অনুসারে আমাদের সামান্য চেঞ্জ করলে যাতে আমাদের হ্যাপিলি এক্সপেন্ডিচার না বেড়ে যায়, এর জন্য ব্যবস্থা করতে হয়। টাইম টু প্রোটোটাইপ, প্রথমে মার্কেটে ছাড়ার আগে একটা প্রোটোটাইপ তৈরি করতে হয়, যেটা ওয়ার্কিং ভার্সন এবং তার একটা মডেল বা তার একটা প্রোটোটাইপ কোম্পানিকে দিতে হয়, যে তাদের ফাংশনালিটি ঠিক আছে কিনা, এভরিথিং ওকে হলে তখন মাস প্রোডাকশনে যেতে হয়। এটা হলো সিস্টেম। তো তাহলে একটা প্রোটোটাইপ বানাইতে সময় লাগবে। টাইম টু প্রোটোটাইপ, the time needed to build a working version of the system. Time to market, একটা প্রোটোটাইপ আসা মানে তো মার্কেটে চলে যাওয়া না, সেটা আবার মার্কেটে নিয়ে আসতেও একবার ডিক্লারেশন আমরা এত ইউনিট দিতে পারবো বা 1 লাখ ইউনিট রেডি স্টক আছে এরকম বলতে পারাটাও তো বিরাট ব্যাপার। তো সেইটা the time required to build a system to the point that it can release and sold the customers, এই বিষয়। আবার মেইনটেইনেবিলিটি আছে, কোনো মডিফিকেশন হলে পরবর্তীতে ইনিশিয়াল রিলিজের পরে যদি কোনো মডিফিকেশন দরকার হয় তাহলে যাতে এটা ইজিলি মডিফাই করা যায়, ইজিলি সেটাকে অ্যাডাপ্ট করা যায়। কোনো কোনো জায়গায় যদি কোনো সামান্য কোনো চেঞ্জ থাকে আফটার দি রিভিউ অফ দি ইউজার অথবা নিজেদের কাছে যদি ধরা পড়ে টেস্টিং এ, তাহলে সেটা যেন খুব সহজে মেইনটেইন করা যায়, এটার বিষয়। আর সর্বশেষ হলো কারেক্টনেস, এটা কারেক্টলি রেজাল্ট দিচ্ছে এবং কারেক্ট রেজাল্ট দিচ্ছে। তারপর সেফটি, এটা যদি ডিভাইস কন্ট্রোলার হয় তাহলে তার সেফটিটা 100%, এটাকে বলা হয় সেফটি এন্ড সিকিউরিটি। এই সমস্ত বিষয় সেফটিটা ইম্পর্টেন্ট, আর কারেক্টনেসটা ইম্পর্টেন্ট। যেহেতু অনেক জায়গায় রিয়েল টাইম, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হাজার হাজার সেন্সর থাকে, তো সেখানে মানুষ যেতে পারে না, তো সেখানে সেফটি আরো বিভিন্ন একটা একটা ধরো যেখানে কেমিক্যাল নিয়ে কাজ করে অথবা কি বলা যায় বয়লার সিস্টেম, সেটা অটোমেটিক বয়লার হইলে তারও সেফটির ব্যাপার থাকে, যে এবং সেগুলো রিয়েল টাইম সিস্টেম হিসেবে কাজ করে, যে প্রতি মাইক্রো সেকেন্ডে বা মিলি সেকেন্ডে সে টেম্পারেচার দিবে। এই যে এমবেডেড সিস্টেমের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সফটওয়্যারে জ্ঞান লাগবে, হার্ডওয়্যারে জ্ঞান লাগবে। এখন তো দেখা যায় যে কেউ হার্ডওয়্যারে খুব ভালো কিন্তু সফটওয়্যারে এত ভালো না, তাহলে হচ্ছে না। সফটওয়্যার যদি এমবেডেড সিস্টেমে যদি কেউ কাজ করতে চায় তাকে হার্ডওয়্যার সম্পর্কে যেমন নলেজ রাখতে হবে, হার্ডওয়্যার ডিজাইন এবং এবং সাথে সাথে এটাকে বলা হয় যে সফটওয়্যার প্রোগ্রামিং অর্থাৎ হাউ টু কন্ট্রোল, এইটাও ইম্পর্টেন্ট একটা বিষয়। A designer must be comfortable with various technologies in order to choose the best for a given application and constraint. ওই যে অ্যাপ্লিকেশন বলে দেবে স্পেসিফিকেশন, সেই স্পেসিফিকেশন মোতাবেক যাতে হার্ডওয়্যার তৈরি করে দেওয়া যায়। এই যে ডিজিটাল ক্যামেরার মধ্যেও কিছু অংশ হার্ডওয়্যার আছে, আবার ভিতরের দিকে যে প্রসেসিং আছে সেগুলোকে সফটওয়্যার বলা যায়, যেমন জেপেগ কোডার, এগুলো সবই সফটওয়্যারের মধ্যে। তারপরে ওই পিক্সেল গুলাকে নিয়ে প্রসেস করতে হয়। তারপরে যেমন এটা রোটেট করলো, তারপরে এটাকে এক্সকুইজ করলো, কালার চেঞ্জ করলো, এগুলো সব সফটওয়্যারই হয়। এখন এই যে ক্যামেরার মধ্যে তোমার লেন্স যে আগে পিছে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, লেন্স তো পিছিয়ে আগে পিছিয়ে হচ্ছে না, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। যেমন ডিএসএলআর তো মানে লেন্সই বড় আছে, কিন্তু আমাদের যে মোবাইলে সেটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে এটা একটু বড় ছোট যেটা করা হয় সেটা সফটওয়্যারের মাধ্যমে হয়। তাহলে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাই দরকার। টাইম টু মার্কেট, একটা সিস্টেম আসার শুরুর দিকে কিন্তু এইটার এক্সপেন্ডিচার বেড়ে যায়। একটা সার্টেন যদি সেল না হয় তাহলে কিন্তু লস হবে। ধরো এই পর্যন্ত একটা স্টেডি স্টেট এখানে লস না লাভ না, কিন্তু এই উপরের দিকে যদি না যায় বাই চান্স, তাহলে কিন্তু তখন আবার মানে একটু লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই জন্য টু টাইম রিকোয়ার্ড টু ডেভেলপ এ প্রোডাক্ট টু দ্য পয়েন্ট ইট ক্যান বি সোল্ড টু দ্য কাস্টমার, এটা একটা টাইম থাকে। The marketing period during which the product would have highest sales, এটা একটা হাইয়েস্ট সেলস এর একটা টাইম থাকে। এইটা এভারেজ টাইম টু মার্কেট সাধারণত কনস্ট্যান্ট বলা থাকে, 1 বছরের টাইম না, ওরা 1 বছর আগে 8 মাসের মধ্যে তারা মার্কেট আনার চেষ্টা করে। এই যে স্যামসাং বলো বা যারাই বলো, তারা একটা টাইম সাধারণত 8 মাসের মধ্যেই নতুন রিলিজ তারা বের করার চেষ্টা করে।
ডিলে ক্যান বি কস্টলি। যদি মার্কেটে যেতে ডিলে হয় তাহলে তাদের লস হয়ে যাবে। এজন্য এবং সবাই চেষ্টা করে যে তাদের ডিভাইসটা যেন সব আসে। মোবাইল ফোনেও যে বিশেষ ফিচার সম্পন্ন মোবাইল অথবা ডিভাইস মার্কেটে আসলে দেখো যে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তো ওই সময় যদি তারা কেউ মার্কেট ছাড়তে পারে অথবা দুইটা কোম্পানি ছাড়লো তাহলেও কম্পিটিশন হয়, কিন্তু যদি কোনো বিশেষ ফিচার সম্পন্ন একটা ডিভাইস মার্কেট চলে আসে তারা অনেক মার্কেট ভালো বিজনেস করতে পারে। তো এগুলোও একটা বিষয়, মার্কেটে আসার জন্য একটা বিষয়। যেমন এখানে একটা দেখাচ্ছে যদি ডিলেট, এখানে যদি অন টাইম যদি মার্কেটে চলে আসে তাহলে একটা পিক্সেল যেতে যেতে একটা এরকম হবে। এবং পুরো এরিয়াটা যদি আমাদের রেভিনিউ হয়, এই পুরো এটা রেভিনিউ, কিন্তু এই পুরো এরিয়াটা হলো আমাদের আর যদি ডিলেড হয় তাহলে এইটা হবে। তাহলে এই এইটা হলো তোমার টোটাল রেভিনিউ মনে করো। তাহলে যে এই এরিয়াটা এটা কিন্তু আমাদের লস হবে। হুম, এটা আমাদের লস হবে। এটা বিষয় থাকে, তো এটা একটু ক্যালকুলেশন দেখাইছে। এটা একটু দেখে নিও। আচ্ছা, পারফরমেন্স মেট্রিক এগুলো হয়তো কিছু কিছু তোমরা জানো, যে ক্লক ফ্রিকোয়েন্সি, ইনস্ট্রাকশন পার সেকেন্ড, তারপরে আরো কিছু আছে। সেটা যেমন বলছি ল্যাটেন্সি, মানে রেসপন্স টাইম, টাইম বিটুইন স্টার্ট এন্ড এন্ড, অর্থাৎ আমি টাস্ক সাবমিট করা থেকে টাস্ক রেসপন্স পাওয়া পর্যন্ত যে সময়, সেটাকে বলে ল্যাটেন্সি। থ্রুপুট, নাম্বার অফ ওয়ার্কস অর টাস্ক পার সেকেন্ড, এটাকে বলা হয় থ্রুপুট। ক্যামেরা প্রসেসেস 4 ইমেজেস পার সেকেন্ড, হয়তো আরেকটা আরো বেশি করতে পারে, তাহলে তার তার প্রসেসিং থ্রুপুটটা বেড়ে গেল নতুন যে ক্যামেরা আসলো। তাহলে তার এই থ্রুপুট এইভাবে স্পেশাল পারপাস প্রসেসরের ক্ষেত্রে এরকম হয়। A manner of accomplishing a task, especially using technical processes, methods and knowledge. তার মধ্যে আরেকটা বিষয় হলো প্রসেসর টেকনোলজি, আইসি টেকনোলজি এবং ডিজাইন টেকনোলজি, এই তিনটা আছে। আমার মনে হয় প্রসেসর টেকনোলজির নেক্সট ক্লাসে পড়াবো নি আজকে। আমার একটু অফিসে একটু কাজ আছে, বাসা থেকে কাজ দেখছে, পরে যেতে যাব। তবে একটু বলে রাখি, একটা জেনারেল পারপাস প্রসেসর যেটা আমরা জানি, তারপরে অ্যাপ্লিকেশন স্পেসিফিক প্রসেসর, অ্যাসিক বলা হয়, অ্যাপ্লিকেশন স্পেসিফিক মাইক্রোপ্রসেসর বলে। আর সিঙ্গেল প্রসেসর যেটা বললাম যে হার্ডওয়্যারটা স্পেশালি ডিজাইন ফর, এটাকে বলা হয়। এগুলো আমরা ডিটেইলস পরের ক্লাসে। তোমরা এটা করো, এটা ডাউনলোড করে নিও। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আমি কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের একটু অফিসে যেতে হবে একটু, তাহলে তোমরা থাকো। আজকে আসে না, এটা কমিউনিকেট করার উপায় থাকলে কোথাও যে ওইখানে দিয়ে দাও। হ্যাঁ, আমরা এই লেকচারটা কোথায় পাবো? ওই যে sites.google.com, আমার যে একটা সাইটস আছে ওইখানে। সাইটসটা আমি একটু দেখাচ্ছি, একটু লিখে নিতে পারো। এই যে, ঠিক আছে স্যার। ঠিক আছে, স্যার sites.google.com/duet.ac.bd marof-csc, এখানে এই যে ডুয়েট কারেন্ট কোর্সেস নামে একটা মেনু আছে স্যার, ওইখানে। ডুয়েট সিএসসি ফ্যাকাল্টি গেলে আপনার এই সাইটটা পাওয়া যায়। ও, তাহলে তো হলোই, তাহলে তো হলোই। জি স্যার, আমি ওইখান থেকে দেখছিলাম একদিন। হ্যাঁ, তাইলে ঠিকই আছে। বাই চান্স যদি না থাকে তাহলে এখান থেকে, কারণ অনেক সময় আমাদের সাইট কোনো কোনো সময় লিংক ব্রোকেন হয়ে গেলে এনে ওইখানে পাইলেই হবে। জি ওইখানে স্যার। আমি এই লেকচারটা সাধারণত আগের দিন আপলোড করে দেবো। যদি ক্লাসের টাইমে যদি কোনো কিছু চেঞ্জ করি, মেজর চেঞ্জ করলে হয়তো পরবর্তীতে পরে আমি হয়তো ওইটাকে ডিলিট করে এটা দিতে পারি, অথবা ডেট দিয়ে যদি কোনো কারেকশন করি সকালে, তাহলে এই ডেট দিয়ে আরেকটা আপলোড দেবো। আর নাইলে এটাই থাকবে, কিছু মেজর চেঞ্জ না থাকলে। অনেক সময় হয়তো লেকচার প্র্যাকটিস করার সময় দেখা যায়, এখন তো ক্যামেরার মধ্যে ইয়ের মতো আর কি, অনেকটা কি বলা আগে তো ক্লাসের সামনে ছিল, তখন তো সেটার মধ্যে একটা ইন্টারেস্ট ছিল, তাই না? জি স্যার। এখন তো হলো অভিনয় করতে হচ্ছে লেকচারের অভিনয়। ঠিক আছে।